ওয়েলকাম। আচ্ছা, আজ আমরা দ্বাদশ শ্রেণীর ইউনিট 5-এর 3য় নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কি আছে? জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। আচ্ছা, এই জীববৈচিত্র্য এবং সংরক্ষণ অধ্যায়ে আমরা যে সমস্ত জিনিসগুলো জানবো সেই জিনিসগুলো হলো কি কি? জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্যের বিভিন্ন পর্যায়, জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা, গুরুত্ব। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণ করব কেন, অর্থাৎ সংরক্ষণের কারণ। আচ্ছা, আর কি আছে? হটস্পট এবং বিভিন্ন সংরক্ষণের যে বিভিন্ন রকম সংরক্ষণ, অর্থাৎ ইনসিটু, এক্সিটু ইত্যাদি, এই সংরক্ষণগুলো সম্বন্ধে আমরা জানব। আজকের ক্লাসে জীববৈচিত্র্যের কাকে বলে সংজ্ঞা, জীববৈচিত্র্যের বিভিন্ন পর্যায়, গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আসা যাক জীববৈচিত্র্য কী। জীববৈচিত্র্য কী? না, জীববৈচিত্র্য হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন জীবের, অর্থাৎ বিভিন্ন জীব বলতে এখানে প্রাণী, উদ্ভিদ এবং জীবাণু, এই সমস্ত জীবের মধ্যে যেই বিভিন্নতা লক্ষ্য করা যায়, অর্থাৎ যেই ভিন্নতা লক্ষ্য করা যায়, তাকে আমরা বলবো জীববৈচিত্র্য। অর্থাৎ জীবেদের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্যতা। এই জীববৈচিত্র্যের কতকগুলো পর্যায় বা স্তর রয়েছে। সাধারণত 3টে পর্যায়ে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে জিনগত বৈচিত্র্য, 2 নম্বর হচ্ছে প্রজাতি বৈচিত্র্য এবং 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক। আচ্ছা, জীববৈচিত্র্যের স্তরগুলি আমরা আলোচনা করছি। এরপর জিনগত বৈচিত্র্য। এই জিনগত বৈচিত্র্যটা কি না, বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে জিন এবং ক্রোমোজোমের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো যে সমস্ত পৃথিবীতে অবস্থিত বিভিন্ন জীবের ক্রোমোজোম অথবা জিনের মধ্যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় বলেই সেই সমস্ত জীবগুলো একে অন্যের থেকে আলাদা। এই কারণে এই জিনের যে বৈচিত্র্যটা দেখা যায় একে বলা হবে জিনগত বৈচিত্র্য। এরপর আসি প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যটা কি? কোনো একটা নির্দিষ্ট এলাকাতে বিভিন্ন প্রজাতির জীবের উপস্থিতি এবং তাদের আপেক্ষিক প্রাচুর্যতাকে বলা হবে প্রজাতি বৈচিত্র্য। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকাতে বিভিন্ন প্রজাতির জীব বাস করে, তখন তাকে বলা হবে প্রজাতি বৈচিত্র্য। তারপরে আসি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি? এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো নির্দিষ্ট অঞ্চল জুড়ে নয়, এটা একটা বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত এবং এই বিস্তৃত অঞ্চলের মধ্যে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র বর্তমান। এই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে বলা হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখানে দেখানো হয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে: আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা। কোনো একটি নির্দিষ্ট বাসস্থানের প্রাপ্ত প্রজাতিকে বলা হয় আলফা বৈচিত্র্য। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানে যে সমস্ত প্রজাতিগুলো বাস করে সেই প্রজাতিকে বলা হবে আলফা বৈচিত্র্য। আরেকটা আসা যাক, পরেরটা হচ্ছে বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য মানে হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে থাকা দুটি পৃথক বাসস্থান বা বাস্তুতন্ত্রের মধ্যে উপস্থিত যে তুলনামূলক বৈচিত্র্যটাকে লক্ষ্য করা যায়, প্রজাতি বৈচিত্র্যকে বা প্রজাতি প্রাচুর্যকে লক্ষ্য করা যায়, তাকে বলা হবে বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্যের ক্ষেত্রে অবশ্যই দুটো ভিন্ন বাসস্থান হতে হবে। ঠিক আছে, এরপর আসি গামা বৈচিত্র্য। গামা বৈচিত্র্যটা কি না, ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চল, এখানে কোনো একটি বা দুটি নয়, বিভিন্ন বা ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে গঠিত, ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ভৌগোলিক ক্ষেত্রের সামগ্রিক যেই প্রজাতি প্রাচুর্যতা লক্ষ্য করা যায় তাকে বলা হবে গামা বৈচিত্র্য। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আলফা বৈচিত্র্য কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রেই সীমাবদ্ধ। বিটা বৈচিত্র্যের ক্ষেত্রে এখানে দুটো ভিন্ন ভিন্ন বাসস্থান বা বাস্তুতন্ত্র বর্তমান।
গামা বৈচিত্র্যের ক্ষেত্রে এখানে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্র বা বিভিন্ন জীব সম্প্রদায়ের মধ্যে যেই প্রজাতি প্রাচুর্য দেখা যায় তাকে বলা হবে গামা বৈচিত্র্য। এরপর আসি জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্যের বিভিন্ন গুরুত্ব রয়েছে, আমরা আস্তে আস্তে আলোচনা করছি। প্রথম পয়েন্ট আছে খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। না, আমাদের দৈনন্দিন মোট চাহিদার প্রায় 100% অর্থাৎ প্রায় 2500 উদ্ভিদ থেকে আমরা খাদ্য সামগ্রী পেতে পারি। অর্থাৎ এই 2500 উদ্ভিদ এই জীব বৈচিত্র্যেরই অন্তর্গত। এই জীব বৈচিত্র্য যদি না থাকতো তাহলে আমাদের এই উদ্ভিদ প্রজাতি থাকতো না। ঠিক আছে, পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। না, প্রাকৃতিক যেই সম্পদ যেটাকে আমরা বলি প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদটা পুরোটাই জীববৈচিত্র্যের অন্তর্গত। অর্থাৎ এই জীববৈচিত্র্য আমাদের দেশের একটা মূল্যবান সম্পদ বলা যেতে পারে। এই মূল্যবান সম্পদ বিক্রি করে বাইরে বিক্রি করে অর্থাৎ বিদেশে রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। তারপরে ড্রাগ এবং ওষুধ। মানুষের রোগ নিরাময় এবং স্বাস্থ্য রক্ষার জন্য ভেষজ উদ্ভিদ আমাদের লেগেই থাকে, যেটাকে আমরা ফোক মেডিসিন বলি। অর্থাৎ ভেষজ ট্রাইবাল পিপলরা যেসব বনজ সম্পদ ব্যবহার করে তাদের রোগ নিরাময় করেন, তাদেরকে আমরা বলি ফোক মেডিসিন। অর্থাৎ এই ফোক মেডিসিন পুরো জিনিসটাই হচ্ছে জীববৈচিত্র্যের অন্তর্গত। এবার হচ্ছে পরিবেশ রক্ষা। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী, বিশেষ করে উদ্ভিদ, পরিবেশকে নিয়ন্ত্রণ রাখে, পরিবেশকে শীতল রাখে, বৃষ্টিপাত ঘটায়, পরিবেশ দূষণ রোধ করে ইত্যাদি। তারপরে আছে জিন ভাণ্ডার হিসাবে। জীববৈচিত্র্য নানা রকমের জিনের ভাণ্ডার বলা যেতে পারে। এখানে ভাবা যাবে যে এই জীববৈচিত্র্যের অন্তর্গত বিভিন্ন জীবের প্রত্যেকটি জীবের আলাদা আলাদা করে জিন আছে, আলাদা আলাদা জিন। সেখানে দেখা যাচ্ছে যে এই জিনের সমগ্র জিনের যে ভাণ্ডারটা সেটা একটা সম্পদ হিসাবে গণ্য হয়। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের জিন পাওয়া যায়। তারপরে আছে নান্দনিক এবং শিক্ষাগত মূল্য। এই নান্দনিক এবং শিক্ষাগত মূল্যটা কি না, আমরা জানি যে বিভিন্ন প্রজাতির জীব এবং বিভিন্ন প্রজাতির বিশেষ করে জীবটা কি প্রাণী এবং উদ্ভিদ, এই প্রাণী এবং উদ্ভিদগুলি খুবই আকর্ষণীয় হয়। এই আকর্ষণীয়তাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন নান্দনিক জিনিস গড়ে ওঠে। অর্থাৎ মানুষের সঙ্গে উদ্ভিদের এবং উদ্ভিদের সঙ্গে প্রাণীর একটা সুসম্পর্ক গড়ে তোলে। এই কারণে আমরা বাইরে বেড়াতে যাই, বিভিন্ন পর্যটন শিল্প গড়ে উঠেছে, আচ্ছা, বিভিন্ন চিড়িয়াখানা গড়ে উঠেছে ইত্যাদি। তারপরে আসে যাক নৈতিক মূল্য। নৈতিক মূল্যতে কি আছে না, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের পূর্ণ একটা অধিকার আছে। এই অধিকারটা কি না, 1942 সালে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব প্রকৃতি সম্পর্কিত একটি ঘোষণাপত্রে এটা একটা স্বীকৃত হয়েছে যে প্রত্যেকটা জীবেরই বাঁচার অধিকার রয়েছে। এটা কি আমরা নৈতিক মূল্য হিসাবে বর্ণনা করছি। আচ্ছা, এরপর যেটা হবে সেটা হচ্ছে জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণে মানুষ এবং পরিবেশ উভয়ই কিন্তু দায়ী। এই জীববৈচিত্র্য অবলুপ্তির কী কী কারণ রয়েছে? প্রথমেই ভাবতে হবে যে বাসস্থান এবং বাণিজ্যিক উন্নয়ন। আমরা বিভিন্ন কারণে নিজেদের বাসস্থানের ভিত্তিতে এবং ব্যবসা বাণিজ্যের কারণে পরিবেশকে আমরা ছেদ করে ফেলছি, অর্থাৎ গাছ কেটে ফেলছি। এই গাছ কাটার ফলে কি হচ্ছে না, পরিবেশের যে জীববৈচিত্র্য সেটা নষ্ট হচ্ছে। বিভিন্ন শিল্প, পর্যটন শিল্প গড়ে উঠছে। এই গড়ে ওঠার কারণে আমাদের গাছ কাটতে বাধ্য হচ্ছি আমরা। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কৃষি সম্প্রসারণ। কৃষি সম্প্রসারণ কি, আমাদের মানুষের জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের খাদ্যের যে একটা চাহিদা, সেই চাহিদাটা আমাদের বাড়ছে। এই জন্য আমাদের কি করতে হচ্ছে না, কৃষিজ ফসলের পরিমাণ বৃদ্ধি করার জন্য
কৃষি সম্প্রসারণের প্রয়োজন হচ্ছে। এই কৃষি সম্প্রসারণের প্রয়োজনের জন্য কি করছি, আমরা গাছ কেটে ফেলছি এবং সেই গাছ কেটে সেখানে আমরা ফসল ফলাচ্ছি। 3 নম্বরে আছে দূষণ। বিভিন্ন ধরনের কলকারখানা, কীটনাশক, জমিতে ব্যবহৃত কীটনাশক, শিল্প থেকে বিভিন্ন রকম গ্যাস, ধোঁয়া, ধূলিকণা ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো বনজ সম্পদের ক্ষতি করছে। অর্থাৎ বনজ সম্পদের পরিবেশের প্রভাব ফেলছে। পরিবেশটা কী করছে, বনজ সম্পদের উপর প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে। এর জন্য আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আরেকটা কারণ আছে অতি প্রজাতি। অর্থাৎ কোনো একটা জীববৈচিত্র্যের মধ্যে যদি প্রজাতির সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে সেই প্রজাতির মধ্যে একটা বিশৃঙ্খলতা তৈরি হয়। অর্থাৎ তারা সেই প্রজাতিটা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে না। একে বলা হবে অতি প্রজাতি। আচ্ছা, এরপরে আছে গ্লোবাল ওয়ার্মিং। আমরা সাধারণত জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয় না, পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়ে। এই পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধির জন্য যে বেশ কিছু জীব প্রজাতি তাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা সম্ভব হয় না। বিগত কয়েক বছর আগে তাপমাত্রা যেভাবে বেড়েছে, অর্থাৎ আমরা জানি যে 2010 থেকে 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত প্রায় 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এই 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য বেশ কিছু প্রাণী আছে তারা অধিক তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না। তাদের মধ্যে কিছু প্রাণীর অবলুপ্তি ঘটছে। এছাড়া আছে প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়টা কি, ঝড়, বন্যা, ভূমিকম্প ইত্যাদি যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো রয়েছে, সেইগুলি হলে আমাদের কি হয় না, প্রাণী এবং উদ্ভিদ উভয়ের মধ্যে ক্ষতি সাধন করে, প্রচুর পরিমাণে ক্ষতি সাধন করে, প্রচুর প্রাণী এবং উদ্ভিদ মারা যায়। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা জীববৈচিত্র্যের আদার্স যে অংশটা আছে, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন ধাপ, জীববৈচিত্র্য সংরক্ষণের কারণ, হটস্পট, এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।